তিনি খুব সূক্ষ্ম কণ্ঠে শুনতে পান দাসী আমিনা বড় বেগমকে বলছেন, যতই বৈদ্য আসুক, আমার করা এই কাজ কোনোভাবেই এই রোগকে আর ঠিক হতে দেবে না। ওয়েলকাম টু দ্য ফাইনাল স্কেচ। এখানের গল্প বলে জীবনের কথা। ভয়, প্রেম, রহস্য, হাসি, জীবনের এই প্রতিটি অনুভবকে আমরা রং দিয়ে আঁকি শব্দ আর ছবিতে। আপনি শুনবেন এমন সব গল্প যা আপনাকে কখনো ভাবাবে, কখনো কাঁদাবে, আবার কখনো বা আনন্দ দেবে। নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আর বাজান পাশের ঘন্টাটা। দ্য ফাইনাল স্কেচ, কল্পনা যেখানে জীবন্ত হয়। আজ শুনবেন কৌশিক বালার কলমে বেগমের জীবন্ত সমাধি। এটি বাংলার ইতিহাসের স্বল্প আলোচিত অথচ রোমাঞ্চকর এক তথ্য। কৌশিক বালা পশ্চিম মেদিনীপুর জেলার বিকলবাড় গ্রামে জন্ম। শৈশব কেটেছে গ্রামেই। স্থানীয় খেপাল নিমাইচাঁদ কিশোর ভারতী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে শিক্ষাবিজ্ঞান নিয়ে স্নাতক সাম্মানিক ও স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ করেন। শুরু হচ্ছে বেগমের জীবন্ত সমাধি। ইতিহাসের পাতায় অতীতেরা বহু রঞ্জিত হয়ে লুকিয়ে থাকে, হয়তোবা কেউ বিলুপ্তির অতলতায় হারিয়ে যায়, তার শেষ চিহ্নটুকুও আর খুঁজে পাওয়া যায় না। সেই ইতিহাস বক্ষেই হারিয়ে গেছে কত অজানা লোমহর্ষক রহস্যাবৃত কাহিনী, যা সত্য মিথ্যা আলো আধারের অতিকায় বিভীষিকার প্রতিবিম্ব। পর্তুগিজ নাবিকরা যখন নক্ষত্রের দিক নির্দেশনায় কম্পাসের কল্পনায় অজানা অচেনা নতুন বিশ্বে পৌঁছানোর উদ্দেশ্যে ঘুরে ফিরছে দূর হতে দিগন্তে, কত সভ্যতা সাম্রাজ্যের ভাঙা গড়ায় সময় বিবর্তিত হয়েছে, শুধু সময় তার সাক্ষী। সেন, পাল, সুলতান, মৌর্য, মুঘল, আরও কত কত সাম্রাজ্যের শাসন, এমন আরও শত শত সাম্রাজ্যের অস্তিত্ব ছিল প্রাচীন পৃথিবী থেকে বিস্তীর্ণ ভূখণ্ড ভারতবর্ষে। সেই আর্যাবর্তের কালপর্ব এর ব্যতিক্রম নয়। সেই প্রাচুর্যতার বাংলার ইতিহাসে ঐশ্বর্য আর বৈভবের পাশাপাশি রহস্যময়তার কমতি নেই। ইতিহাসের এমন এক সাম্রাজ্য হল শেখ আবদালী ইখতিয়ার মুফতি আল সৈয়দ সিরাজের আবদালী সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অস্তিত্ব প্রাচীন মুর্শিদাবাদের আখিউল পরগনার করিমপুর গ্রামে ছিল বলে জানা যায়। তবে সাম্রাজ্যের বিস্তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সুবিস্তৃত ছিল। নবাব সিরাজউদ্দৌলার সাম্রাজ্যের ন্যায় আরও বেশ কিছু সুবিশাল সাম্রাজ্যের অস্তিত্ব প্রাচীন বাংলায় অবস্থিত ছিল, তাদের মধ্যে এটি একটি। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে মনে করা হয় সুবাদার হজরত আখর আলী ইখওয়াত তার একমাত্র পুত্র শেখ আবদালী ইখতিয়ার মুফতি আল সৈয়দ সিরাজকে। তবে ইতিহাসের অতিরঞ্জকতায় অস্তিত্বের প্রেক্ষাপট আজও দ্বন্দ্বের অধীনে। আবদালী সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন ওসমান ইমামবদি আবদালী ওমরাহ। তিনি 4টি বিবাহ করেছিলেন: সামিমা, সুলতানা, ইরফানি, শাহিনাজ। এই 4 বেগমের 4টি কন্যা সন্তান: রুবিনা, নাসরিন, আয়েশা, মারিয়া এবং একটি পুত্র সন্তান আবদুল্লাহ হোসেন আবদালী। তার 5 বেগমের মধ্যে সবাই নিঃসন্তান ছিলেন। তবে অনেক পরে ছোট বেগমের এক কন্যা সন্তান হয়, যার নাম রাখা হয় নূরজাহান। তবে প্রচলিত ডাক নামে তাকে অনেকেই আজিমুন্নেসা নামেই চিনতেন। কালস্রোতে সময় অতিবাহিত হতে লাগল, আর এদিকে নূরজাহান ওরফে আজিমুন্নেসা বড় হতে লাগল। বংশের পরাক্রমে তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। পর্দার অন্দরে থেকেই নিজের ইচ্ছা শক্তির দ্বারা আরবি, ফার্সি, যুদ্ধবিদ্যার যাবতীয় বিষয়ে দিনে দিনে সে হয়ে উঠল পারদর্শী। কিন্তু তার এত গৌরব ও খ্যাতি অন্যান্য বেগমরা কোনো অবস্থাতেই সহ্য করতে পারলেন না। ক্রোধ ও ঈর্ষায় তারা জ্বলতে লাগলেন। পুরো সাম্রাজ্যে শাহজাদি নূরজাহান আজিমুন্নেসার নামে বদনাম ছড়াতে লাগলেন। লোকমুখে প্রচলিত হল সম্রাটের মেয়ে নাকি সমাজের নিয়ম না মেনে
নিয়ম ভঙ্গ করে অশালীন জীবনে ব্যস্ত, আর সম্রাট তা দেখেও নাকি নীরব। কিন্তু প্রজারা সম্রাটের ভয়ে নীরব থেকে গেল। বেগমদের স্বার্থসিদ্ধি হল না। তারা রাগে ক্ষোভে জ্বলতে লাগল। কিভাবে সম্রাট নন্দিনীর ক্ষতি করা যায় সেই চিন্তায় যখন বেগমেরা চিন্তারত, ঠিক তখনই অন্দরমহলে প্রবেশ করলেন বেগমদের খাস দাসী আমিনা, কূট চক্রান্ত এবং দুর্বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার। ছোট বেগম এবং সম্রাটের অজান্তেই চক্রান্তের সূত্রপাত হয়। আমিনা বেগমদের আশ্বস্ত করেন যে যদি বেশ কিছু পরিমাণ অর্থ আমিনাকে দেওয়া হয় তবে চিরতরে নূরজাহান আজিমুন্নেসা বেগমকে পৃথিবী ছাড়া করবে। কথা মতো বেগমরা তাকে বেশ কিছু অর্থ প্রদান করে এবং কিছুদিনের মধ্যেই আমিনা তার কাজ সম্পূর্ণ করে। মাত্র 1 মাসের মধ্যেই নূরজাহান আজিমুন্নেসা অসুস্থ হয়ে পড়লেন। 1 দিন 2 দিন এইভাবে সময় কাটতে লাগলো, কিন্তু রোগের মূল কারণ এবং সমাধান কিছুই জানা গেল না। বিপরীতে এই রোগের খবরে আমিনা এবং বাকি বেগমেরা খুব খুশি হলো। তাদের যেন আনন্দের শেষ নেই। এতদিনে তাদের চির আকাঙ্ক্ষিত স্বার্থ চরিতার্থ হয়েছে যে। নূরজাহান আজিমুন্নেসার শরীর দিন দিন রুগ্ন হতে লাগল। শুরু হলো রক্তবমন। চোখ দিয়ে জলের পরিবর্তে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সম্রাট খুব চিন্তিত হয়ে পড়লেন। ছোট বেগম কান্নায় ভেঙে পড়লেন। রাজ্যপাটের কাজ ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ল। পুরো সাম্রাজ্যে শাহজাদি সম্রাট নন্দিনীর এই ভয়ঙ্কর অসুখের কথা ছড়িয়ে পড়ল। কেউ ভাবল ছোঁয়াচে রোগ, কেউ বা ভেবেই নিল জাদুটোনা, আবার কেউ কেউ বলেই দিল জিনের আক্রমণ। কত বদ্যি গুণিন ওঝা ওস্তাদ হালেম ফকির মোল্লা এলেন, কিন্তু কেউ কোনোভাবেই এই অসুখের সমাধান তো দূরের কথা, কারণ পর্যন্ত বলতে পারল না। অপরদিকে বাকি বেগমেরা মনে মনে বেজায় খুশি। আমিনাকে আরও উপহার দিল তারা। সম্রাট নন্দিনীর এই অসুস্থতার সময় তারা পাশে না এলে যদি সম্রাট তাদের বিরূপ নজরে দেখে, এই ভয়ে তারা ছলনার আশ্রয় নিয়ে নূরজাহানের কাছে মিথ্যা রোদন ও আফসোস করতে লাগলেন। পরক্ষণেই উক্ত স্থান পরিত্যাগ করেই বেগমেরা আমিনাকে জিজ্ঞাসা করল, নূরজাহান আজিমুন্নেসার এই ভয়ঙ্কর রোগ সে কিভাবে ঘটালো? তখনই আমিনা একটা শয়তানি হাসি মুখে নিয়ে বলল, বেগম সাহেবা, আমি জানি না, নিজের ছাড়া কারোরে চিনি না। শুনুন তবে, আমাদের এই গ্রামের শেষ সীমানায় এক ফকির বাবার দরগা আছে, যে বিভিন্ন হারাম কাজে সিদ্ধ হস্ত। এমনকি তার নিজের আয়ত্তে বেশ কয়েকটা জিন রয়েছে। আমার সাথে তারা অনেক দিনের ওঠা বসা। সেই আপনাদের এই কাজ সম্পন্ন করেছে। ওই শয়তানি সম্রাট নন্দিনীকে চিরতরে শেষ করার জন্য ওর দেহে জিন চালান করা হয়েছে, যে কিনা ওর দেহের সমস্ত শক্তি, তেজ, সৌন্দর্য ধীরে ধীরে গ্রাস করবে এবং একটা সময় বিনাশ হবে চিরতরে। এইসব মন্ত্রণা চলাকালীন হঠাৎ বাইরে আওয়াজ হলো, তিনি চলে এসেছেন, তিনি চলে এসেছেন। বেগম সাহেবারা, আমিনা দাসী সবাই যখন বাইরে গেলেন, দেখতে পেলেন এক নতুন বৈদ্য এসেছেন ভিন দেশ থেকে আজিমুন্নেসার চিকিৎসার জন্য। সম্রাট নিজের মেয়েকে বড় ভালোবাসেন, তাই নিজেই এই বিখ্যাত বৈদ্যকে আনার ব্যবস্থা করিয়েছেন ভিন দেশ থেকে। এইসব ব্যাপার শুনে বেগমেরা গোপনে উপহাসের সুরে বলতে লাগলো, হবে না, হবে না, আর কিছু করেও কিছু হবে না, ওর জীবনটা জিনেতেই খাবে। এই বলে তারা চলে গেলেন। আগত বৈদ্য খুব যত্নের সহিত রোগীকে পরীক্ষা করতে লাগলেন। বেশ কিছুটা সময় কেটে গেল। বৈদ্য একটা দীর্ঘশ্বাস নিয়ে শুধু সম্রাটকে কক্ষে থাকার আদেশ দিয়ে বাকিদের সবাইকে বাইরে চলে যেতে বললেন। ছোট বেগম কান্নায় ভেঙে পড়লেন এবং বাইরে চলে গেলেন। এবার বৈদ্য বললেন, সম্রাট, আপনার কন্যা ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হয়েছে নয়, আক্রান্ত করা হয়েছে। সম্রাট অবাক হয়ে সুউচ্চ কণ্ঠে বলে উঠলেন, মানে কি বলছেন আপনি এসব? কার এত আস্পর্ধা যে আমার শাহজাদির ক্ষতির চেষ্টা করে? হ্যাঁ সম্রাট, এটাই সত্য, আপনার কন্যার উপর জিন প্রয়োগ করা হয়েছে, যার গ্রাসে আপনার কন্যা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। জিন? এটাও সত্য হতে পারে? হ্যাঁ মেহেরবান, এটাই সত্য। আপনার খুব কাছের কেউ এমন করেছেন। তবে এর সমাধানের পথ একটাই আছে। কথা দিতে হবে, এই বিষয়ে আপনি ছাড়া অন্য কেউ যেন না জানে। যদি জানে
তা আপনার মেয়ের জীবনের জন্য ক্ষতিকর হবে। সম্রাট রাজি হলেন, তবে চিকিৎসা পদ্ধতি শোনার পর রাজা চমকে উঠলেন এবং বিশ্বাস করতে পারলেন না। বৈদ্য যথাবিহিতভাবে সম্রাটকে আশ্বস্ত করলেন এবং চিকিৎসা জারি রাখার অনুরোধ করলেন। সম্রাট চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলেন, কিন্তু মনের মধ্যে একটা বিষয়ে গভীর শঙ্কা তৈরি হল। কারা সম্রাট কন্যার ক্ষতি চায়? তিনি যখন চিন্তিত অবস্থায় বড় বেগমের অন্তঃপুরে প্রবেশ করতে যান, তিনি খুব সূক্ষ্ম কণ্ঠে শুনতে পান দাসী আমিনা বড় বেগমকে বলছেন, যতই বৈদ্য আসুক, আমার করা এই কাজ কোনোভাবেই এই রোগকে আর ঠিক হতে দেবে না। সম্রাট বুঝতে পারলেন এই চক্রান্তের মূল রহস্যের কেন্দ্রে কারা রয়েছে। তাই সাথে সাথেই তিনি সেনাদের আদেশ দিলেন বেগম সহ আমিনাকে বন্দী করার জন্য, এবং সম্রাটের আদেশে তাদের কারাগারে নিক্ষেপ করা হলো। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। সম্রাটের সহযোগিতায় সম্রাট কন্যা সুস্থ হয়ে উঠলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে লাগলেন ধীরে ধীরে। কিন্তু সমগ্র সাম্রাজ্যে প্রতি সপ্তাহে একটি অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। প্রত্যেক সপ্তাহেই একটি করে নবজাতক শিশু অপহৃত অর্থাৎ চুরি হতে লাগলো। চুরির পেছনে কার হাত কোনোভাবেই বোঝা গেল না। সম্রাটের কাছে সাধারণ মানুষজন বিচার চাইতে এলেন, কিন্তু সম্রাট অসহায়। কিভাবে এই সমস্যার সমাধান হবে? এই কাজ কার? কোনো রাক্ষস নাকি কোনো দৈত্য? কিছুই তো বোঝা যাচ্ছে না। সম্রাট দুশ্চিন্তায় ডুবে গেলেন। মেয়ের অসুস্থতা থেকে তো মেয়েকে বাঁচিয়ে তুললেন, কিন্তু এই সুবৃহৎ সাম্রাজ্যকে বাঁচাবেন কিভাবে? এবং বিষয়টা যদি শুধু চুরি হতো তবুও কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারত, কিন্তু এই যে শুধু চুরি নয়, চুরির পর প্রতিটি সদ্যজাত শিশুর দেহের তরতাজা কলিজাটাকে যেন কেউ খুবলে খেয়েছে। কি বিভৎস, কি অস্বাভাবিক! কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজে হতে পারে না। কোনো পিশাচিনী ডাইনি ছাড়া এত নির্দয় কেউ হতে পারে না। ক্রমে ক্রমে এই ভয়ঙ্কর ঘটনা সমগ্র দেশ জুড়ে এত শোরগোল ফেলল যে দলে দলে সকল প্রজারা সম্রাটের কাছে নালিশ জানাতে এলো। সম্রাটের মাথায় ঘোর দুশ্চিন্তা গ্রাস করল। বারবার প্রশ্ন এলো, এমন বিভৎস কাজ কার? তারপর যে ঘটনা ঘটল, পুরো রাজপ্রাসাদে আতঙ্কের হল্লা শুরু হয়ে গেল। সম্রাটের সভাসদ ওমরাহ খসরু আলীর সদ্য 1 সপ্তাহ হল 2টি পুত্র সন্তান হয়েছে। সম্রাটের অনুগ্রহে তাদের বর্তমান বাস এই রাজপ্রাসাদে। গতরাতে যখন সবাই ঘুমিয়ে, তখনই ঘটল এই মর্মান্তিক ঘটনা। কেউ একজন মধ্যরাতে গোপনে সভাসদের গৃহে প্রবেশ করে খুব সন্তর্পণে নবজাত শিশুটির হৃৎপিণ্ডটি খুবলে তুলে নিয়েছে। সূর্যোদয়ের পর বোঝা গেল এই ভয়ঙ্কর কাণ্ড কারখানা। কিন্তু পাশে আরেকটি সন্তান, তার কিছুই হয়নি। সম্রাটের চোখে ঘুম উড়ে গেল। গভীরভাবে চিন্তা করতে লাগলেন এই সমস্যার সূত্র ও সমাধান। সাথে সাথেই সম্রাট চমকে উঠলেন একটি কথা ভেবে, তবে কি এ তার একমাত্র মেয়ে নূরজাহান আজিমুন্নেসার কাজ? কেননা বৈদ্য গোপন যে চিকিৎসা পদ্ধতি সম্রাটকে জানিয়ে গিয়েছিলেন, সেখানে বলা ছিল পরপর 3 পক্ষকালীন পূর্ণিমা তিথিতে নবজাতক শিশুর কলিজা সহ রক্ত যদি রাজকুমারীকে খাওয়ানো যায় তবে সে সুস্থ হয়ে উঠবে। যথারীতি সম্রাট গোপনভাবেই বৈদ্য মহাশয়ের সাথে পরামর্শ করে সেই ব্যবস্থা করেছিলেন। কিন্তু আজ এই ভয়ঙ্কর অবস্থার কারণ কি? সম্রাট ভাবলেন, আমি এই সমস্যার সমাধান করব। তাই তিনি ওই রাত্রিরে আর ঘুমোলেন না। গভীরভাবে সচেতনতার সহিত নজরদারি করলেন নিজের মেয়ের উপর। যখন একেবারে গভীর রাত, চারিদিকে শুনশান, সম্রাট আড়াল থেকে লক্ষ্য করলেন রাজকন্যা অন্তঃপুরে নিজের কক্ষ ছেড়ে গোপনীয়ভাবে বাইরে বেরিয়ে এলেন। তার চোখ রক্তবর্ণ, অন্ধকারে তা আরো বিভীষিকাপূর্ণ। শীর্ণকায় শরীরে পিশাচিনীর ক্রূর হাসি মুখ সম্রাট লক্ষ্য করলেন। রাজকন্যা ধীরে ধীরে নিজ কক্ষ ত্যাগ করে এগিয়ে চলেছেন এবং সিঁড়ি দিয়ে নিচে নেমে পাশেই রাজকর্মচারীর গৃহে ঢোকার প্রচেষ্টা করল। সম্রাটের আর বুঝতে বাকি রইল না পুরো সাম্রাজ্যের সমস্যার কারণ আর কেউ নয়, আসল সমস্যা তার মেয়ে, যাকে কিনা প্রথম পর্যায়ে সুস্থতার জন্য শিশুর তাজা কলিজা দেওয়া হয়েছিল, কিন্তু আজ তা তার দৈনন্দিন নেশা বা লোভে পরিণত হয়েছে।
এই লোভ যে কত অবোধ শিশুর প্রাণ কেড়ে নিয়েছে, কত মায়ের কোল খালি করে গিয়েছে, তা সত্যি চিন্তার বিষয়। সম্রাট সাথে সাথেই ছুটে গিয়ে আটকালেন রাজকন্যাকে। মুহূর্তের মধ্যে সকল সেনা সামন্তকে ডাক দিলেন এবং আদেশ দিলেন ওই সিঁড়ির নিচে নূরজাহান আজিমুন্নেসাকে সমাধি দেওয়া হোক। এই সমাধি দেখার জন্য সমগ্র রাজ্য জুড়ে জনজোয়ার হল। দুনিয়া সাক্ষী থাকলো এক নির্মম ইতিহাসের নির্মম পরিণতির। জীবন্ত কলিজার নেশা নূরজাহান আজিমুন্নেসার জীবনে ঘনিয়ে আনল অন্ধকার জাহান্নামের আগুন। জীবন্ত দেহে তাকে নিক্ষেপ করা হলো কবরে, এবং এই কাজ আর কেউ করেনি, তার নিজের পিতা করেছিল। ইতিহাসের স্থাপত্য ইতিহাসিকের সাথে কত কথা বলে, কত প্রমাণ সঞ্চয় করে রাখে আপনার বক্ষে, অজানাকে জানিয়ে দেওয়ার প্রলোভনে। শুনলেন কৌশিক বালা রচিত বেগমের জীবন্ত সমাধি। গল্প পাঠে সৌরভ। আরও নতুন নতুন রহস্যময় ঐতিহাসিক, আধ্যাত্মিক কিংবা হরর, সাসপেন্স, থ্রিলার, রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমালোচনা আমাদের উন্নতির প্রধান মাধ্যম।